দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় মাটির স্বাস্থ্য রক্ষার জন্য বাদাম চাষ, অর্থাৎ এই সময়ে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য বাদাম চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। আসলে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমরা দেখেছি যে সিজনাল ফসল আর কি নানান রকমের হয়ে থাকে। তো এই সময়ে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য বাদাম চাষ, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে একটু আপনার থেকে জানতে চাইব যে বাদাম কি জাতীয় ফসল? বাদাম একটি ডাল জাতীয় শস্য, কিন্তু এটি তৈলবীজ হিসেবেও ব্যবহার করা যায়। আচ্ছা, মানে এর থেকে তেলও হয়? এর মধ্যে তেলও পাওয়া যায়, প্রায় 50% মতো তেল পাওয়া যায়, এবং প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে 26% প্রোটিন এর মধ্যে পাওয়া যায়। তাই এটি ডাল জাতীয় শস্য এবং তৈল জাতীয় শস্য। এটা অবশ্যই তো সিজনাল, মানে মরশুমি ফসল নাকি? হ্যাঁ, অবশ্যই এটি মরশুমি ফসল। কখন থেকে কখন এটা হয়ে থাকে? এটি সাধারণত উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে জন্মায়। বছরে আমরা 2 বার এই ফসলে চাষাবাদ করতে পারি। একটি হচ্ছে শীতকালে, নভেম্বর, অক্টোবর, ডিসেম্বর এই মাসগুলোতে। আর একটি হচ্ছে মে, জুন মাসে এই বীজ রোপণ করা যেতে পারে। এই দুটি সিজনই বছরে বাদাম চাষের পক্ষে উপযুক্ত। আচ্ছা, তো এই বাদামের ব্যবহার নিয়ে যদি কিছু বলেন, কীভাবে আমরা ব্যবহার করব? বাদাম বিভিন্নভাবে ব্যবহার করা যায়। মূলত তেল হিসেবে বাদামকে ব্যবহার করা যেতে পারে, কারণ এর মধ্যে উৎকৃষ্ট পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা অসম্পৃক্ত এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আচ্ছা, বাদামের মধ্যে বি কমপ্লেক্স ভিটামিন থাকে, প্রোটিন, সর্বোচ্চ পরিমাণ প্রোটিন থাকে, উদ্ভিজ্জ প্রোটিন। যারা নিরামিষভোজী তারা এই প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে বাদামকে ব্যবহার করতে যেতে পারে। তাছাড়া বাদামের মধ্যে অন্যান্য উপাদানও পাওয়া যায় স্বাস্থ্যের পক্ষে, যেগুলো উপকারী। আর বাদাম মূলত কাঁচা অবস্থায় খাওয়া যেতে পারে, এবং বিভিন্ন খাদ্য সামগ্রীর সঙ্গে বাদামকে ভেজে সহজে মুখরোচক হিসেবে খাদ্য হিসেবে বাজারে পাওয়া যায় এবং ব্যবহার করা যেতে পারে। আপনি তো বললেন যে বাদাম চাষের সময়টা, তবু বলবো যে কখন চাষি বন্ধুরা এই বাদাম চাষ করার জন্য প্রস্তুতি নেবেন আর কি?
প্রস্তুতি নিতে গেলে আপনাদের নভেম্বর ডিসেম্বর মাসে শীতকালীন ফসল হিসেবে এটাকে চাষাবাদ করা যেতে পারে। আর এই বর্ষাকালীন হিসেবে মে জুন মাস চাষাবাদ করা যেতে পারে। শ্রোতা বন্ধু, আপনারা জানেন যে বাদাম তো মাটির নিচেই হয়, যেমন আলু হয়, গাজর হয়, এই ধরনের বাদাম মাটির নিচেতেই হয়। তো বাদাম চাষের জন্য কোন ধরনের মাটি হলে ভালো হয় সেটা যদি একটু বলেন। বাদামের যে বীজটি আমরা শুটি বলি, সেটি মাটিতেই বর্ধিত হতে থাকে। তার ফলে সব মাটিতে কিন্তু বাদাম চাষের পক্ষে উপযুক্ত নয়। আমরা বলি বেলে মাটি বা বেলে দোআঁশ মাটিতে বাদাম চাষের পক্ষে উপযুক্ত। আচ্ছা আচ্ছা, বাদাম তো নানান প্রজাতির হয়, তো সব মাটিতে সব রকমের বাদাম করা যায় না? প্রজাতি বলতে আমরা বাদামের দুটো প্রজাতি আছে। আচ্ছা। একটা হচ্ছে শাখাযুক্ত, আর একটা শাখা কম রয়েছে। তো এই দুটো জাতীয় বাদাম রয়েছে। সেখানে কিন্তু মূলত বাদামের শুটিগুলো মাটিতে প্রবেশ করবে। মাটি যদি বেশি কর্দমাক্ত হয়, শক্ত হয়, তাহলে বাদামের থেকে যে শুটিটি সেটা মাটিতে সহজে প্রবেশ করবে না, উৎপাদন ব্যাহত হবে। সেই কারণ বেলে দোআঁশ মাটিতে বাদাম চাষ করা উচিত। তো এই বাদাম চাষের জন্য চাষি বন্ধু মাটি কিভাবে প্রস্তুত করবেন? মাটিকে আমরা বলি যে যেহেতু এটি মে জুন মাসে চাষাবাদ করা হবে, তখন সেই মাটিকে 1 থেকে 2 বার হালকা চাষ দিতে হবে। মানে খুব ডিপ না? খুব ডিপ না। যদি খুব বেশি ডিপ দেওয়া হয় তাহলে কি হবে না, বাদাম অনেক গভীরে গিয়ে প্রবেশ করবে। বাদাম তোলার সময় সেটা অসুবিধা হতে পারে। এই জন্য আমরা বলি 1 থেকে 2 বার হালকা চাষ দিতে হবে, তাতে মাটি ঝুরঝুরি হয়ে যাবে, সেটি বাদাম চাষের পক্ষে উপযুক্ত। আচ্ছা, তাহলে আমরা বাদাম চাষের জন্য মাটি কিভাবে প্রস্তুত করব সেটা আমরা জানলাম। এবার একটু জানতে চাইবো যে বাদাম চাষের জন্য কি জাতের বীজ আমরা ব্যবহার করব এবং কতটা ব্যবহার করব। এখন বাদাম চাষের জন্য বিভিন্ন বীজ বাজারে পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন কৃষি আঞ্চলিক যে ভিত্তি রয়েছে তার উপর বিভিন্ন জাতের উপযোগিতা রয়েছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের জাত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এই জলবায়ুতে উপযুক্ত কতগুলো জাত হলো ফুলে প্রগতি, জ্যোতি, কুবের, TMV1, TMV2, TMV3, TG51। আচ্ছা, এই সকল জাতগুলো অনেকগুলো জাত রয়েছে। বর্তমানে TG51 এটি বেশি ফলদায়ী এবং আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে বেশ উপযুক্ত। এই জাতগুলোর মধ্যে ব্যবহার করা যেতে পারে এবং বীজের পরিমাণ এটুকু বলা যেতে পারে যে একরে যে বীজটা প্রয়োজন সেটি আমরা বলি যে প্রায় 30 থেকে 40 কেজি বীজ। এটা কিন্তু খোসা ছাড়ানো বীজের পার একরে প্রতি একরে 30 থেকে 40 কেজি খোসা ছাড়ানো বীজ। আচ্ছা, সেটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই পরিমাণ বীজ 1 একর জমিতে প্রয়োজন। আচ্ছা, তো এই চাষের জন্য কি সার প্রয়োজন হয়তো নাকি? অবশ্যই। চাষ করতে গেলে মাটির যে উর্বরতা শক্তি বহু বছর চাষাবাদের ফলে হ্রাস পেয়েছে। এখন উন্নত প্রথায় চাষাবাদ করতে গেলে, উচ্চ ফলনশীল বীজের চাষাবাদ করতে গেলে রাসায়নিক সারের এবং জৈব সারের প্রয়োজন রয়েছে। তো আমরা কি সার প্রয়োগ করব এবং কতটা প্রয়োগ করব সেটা যদি একটু বলেন। বাদাম একটি ডালজাতীয় ফসল হওয়ায় নিজেই মাটিতে নাইট্রোজেনের সংশ্লেষণ ঘটে এবং বায়বীয় যে নাইট্রোজেন সেটি নিজে সারিবৃত্তীয় কাজে লাগাতে পারে। প্রাথমিক অবস্থায় এটি স্টার্টার ডোজ হিসেবে কিছুটা করে নাইট্রোজেন দিতে হয়। আমরা বলি 1 একর জমিতে 10 কেজি নাইট্রোজেন, 15 কেজি ফসফেট এবং 15 কেজি পটাশ গঠিত রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। এবং জৈব সার হিসেবে 1 একর জমিতে 3 টন জমি প্রস্তুত করার সময় মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এছাড়া বাদাম চাষে আরেকটু দরকার হয়, যদিও এটি তৈলবীজ হওয়ায় তাই সালফারের প্রয়োজন হয়। সেজন্য আমরা সারের হিসেবে যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি সেখানে 11% সালফার পাওয়া যায়। যদি SSP না ব্যবহার করি তাহলে আমরা বাইরে থেকে ক্যালসিয়াম সালফেট আমরা একর প্রতি প্রায় 40 কেজি, 30 থেকে 40 কেজি ক্যালসিয়াম সালফেট আমরা জমিতে প্রয়োগ করলে এই ক্যালসিয়াম যেমন বাদামের নোডুলেশন যেটা বলে অর্বুদ তৈরি করতে, ব্যাকটেরিয়ার অর্বুদ তৈরি করতে সাহায্য করে, তেমনি এই সালফার বাদামের থাকা তেলের পরিমাণও বৃদ্ধি করতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা, চাষ করতে গেলে তো সারের পাশাপাশি কীটনাশক এবং জলেরও প্রয়োজন হয়। তো আমি একটু জল কতটা লাগবে বা কিভাবে জল দেবেন চাষি বন্ধু, জল কখন দেবেন সেই সম্বন্ধে যদি একটু বলেন আমাদেরকে। শীতকালীন চাষে জলের চাহিদা 3 থেকে 4 বার হয়।
যদিও এই মরশুমে হুম জলের চাহিদা সীমিত রাখতে বলা হয়, কারণ কালবৈশাখী ঝড় এবং মে মাসে বীজ বপন করার ফলে জুন জুলাই মাসে আমাদের মৌসুমি জলবায়ুর অন্তর্গত হয়, বৃষ্টিপাত সম্ভাবনা থাকে। সেই কারণে আমরা বলি বীজ বপন করার সময় একবার জলসেচ দেওয়া এবং প্রথম আগাছা উৎপাদন করার পর আর একবার জলসেচ দেওয়া, এবং যখন ফুল আসে 40 থেকে 45 মতো ফুল আসে যখন, তখন জলসেচ আরেকবার দেওয়া, এবং দানা এই শুটি পুষ্ট হওয়ার সময় তখন যদি বৃষ্টি না হয়ে থাকে তাহলে আরেকবার জলসেচ দেওয়া। তবে জমিকে বেশি পরিমাণে আর্দ্র করে জলসেচ দেওয়া যাবে না, কারণ জমির মধ্যে যে শুটিগুলো প্রবেশ করে সেইগুলো অতিরিক্ত জলে নষ্ট হয়ে যেতে পারে, তাই নিয়ন্ত্রিত জলসেচের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কীটনাশকেরও তো ব্যবহার করতে হয়, তো কোন ধরনের পোকার আক্রমণ এই বাদামে হয়ে থাকে এবং তা নিরাময় করার জন্য কি করবেন চাষি বন্ধুরা? যদিও এটি সামার ফসল, মানে খুব আর্দ্র জলবায়ু অঞ্চলে এবং উষ্ণতা বেশি থাকার জন্য এই ফসলে চাষের পক্ষে উপযুক্ত, আর এই সময়টা কিন্তু পোকার উপদ্রবও খুব বেশি হয়। আচ্ছা, বিশেষ করে বাদামে যে পোকাটি আক্রমণ করে সেটা হচ্ছে গ্রাউন্ড নাট অ্যাফিড বলে একটা আছে, যা শোষক পোকা। পাতা থেকে খাদ্যরস সংগ্রহ করে নেয় এবং পাতা হলদে হয়ে যায়, এটা একটি মারাত্মক পোকা। এছাড়া কিছু মাইনর আছে, লিম মাইনর, যেগুলো পাতার মধ্যে তার অন্তর্বাহী হয়ে তার ক্লোরোফিল অংশটা তুলে নেয়, তাতে সালোক সংশ্লেষ ব্যাহত হয় এবং ফসলও তুলনামূলক কম হয়। এটি একটি পোকা রয়েছে। আর এটা হচ্ছে গ্রাফ, মানে এক ধরনের বিটল আছে, তাদের যে অপূর্ণ দশাটি, তারাও ফসলে মাটিতে থাকে, মূলকে খেয়ে ফেলে এবং শুটিগুলোকে ক্ষতি করে, এটা করে থাকে। আর কিছু আছে টার্মাইট, সেগুলো মাটির মধ্যে অবস্থান করে মূলকে ক্ষতিগ্রস্ত করে, তারপরে গাছের বৃদ্ধিও ব্যাহত হয়, ফলনও কম হয়। এইগুলো দমন করার মূলত আমরা বলি অন্তর্বাহী কোনো কীটনাশক ঔষধ, যেমন ট্রায়োজোফস বা স্পিনোসাট, বা আমরা অনেক সময় নিম তেল, জৈব নিম তেল প্রয়োগ করুন, এভাবে করা যেতে পারে। অ্যাফিড জ্যাসিডের জন্য থাইমেথক্সিন অ্যাপ দিতে পারা যায়, ইমিডাক্লোরপিড, এগুলো স্প্রে করা যেতে পারে। আচ্ছা, এগুলো তো বললেন যে রোগ পোকার আক্রমণের কথা বললেন, আর এমনি অন্য কোনো রোগ হতে পারে? হ্যাঁ, বাদাম চাষের রোগটা আছে বেশি। আচ্ছা, টিক্কা রোগ বলে একটা হয়। এই টিক্কা রোগটা পাতার মধ্যে বাদামি বর্ণের গোলাকার একটি দাগ এবং পাতার প্রায় বেশিরভাগ অংশ জুড়েই হয়ে থাকে, তার ফলে গাছের বৃদ্ধি একদম ব্যাহত হয়, ফলনও অনেক কমে যায়। এটি একটি ছত্রাকঘটিত রোগ। এটি সাধারণত বীজবাহিত, এই জন্য বীজকে শোধন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে থাইরাম একটি বীজ শোধক রাসায়নিক উপাদান, তার সঙ্গে মিশিয়ে যদি বীজটি শোধন করা যায় তাহলে এই রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া স্ক্লেরোটিয়াম রট হয়, গাছের মূলের, মাটির সংস্পর্শে মূলে কিছু অংশ পচে যায়, নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে মাটিবাহিত। এটা কি জল বেশি থাকলে পচে যায় নাকি এরকম কোনো ব্যাপার আছে? এটি মাটির মধ্যে অবস্থান করে, যে মাটিতে এই ধরনের জীবাণু অবস্থান করেছিল পূর্ববর্তী সময় এই চাষটি ছিল, তার সেইখানে সেই জীবাণুটি থেকে গেছে, এটি একটি ছত্রাক, পুনরায় সেই জমিতে থাকে এবং জমিতে যখন বাদাম চাষ হয় আবার সেই ছত্রাকটি আক্রমণ করে। এই জন্য মাটি শোধন করা খুব দরকার। আচ্ছা, বীজ শোধন বললেন, আবার মাটি শোধনও বললেন। তবে এই রোগটিকে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া আরও কতগুলো রোগ রয়েছে, যেমন চারকোল রট আছে, এটা কাণ্ডটা পচে যায়। আচ্ছা, এটা আমরা বলি কার্বনডাজিম কিংবা মেটালাক্সিল, অনেক সময় হেক্সাকোনাজল, এতে স্প্রে করলে এটা মুক্তি পাওয়া যায় এই অসুবিধা থেকে। এই মূলত রোগগুলো রয়েছে। আর রোসেটি বলে একটা ভাইরাস ঘটিত রোগ হয়, পাতাগুলো ছোটো ছোটো হয়ে যায়, টুরু রয়ে যায়, এটা ভাইরাস, এটা অ্যাফিড বাহিত। তো এই রোগগুলো আমরা বাহক অ্যাফিডকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই রোগটি থেকে মুক্তি পাওয়া যায়। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio, Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি এই সময়ে মাটির স্বাস্থ্য রক্ষার্থে বাদাম চাষ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আমরা এতক্ষণ আপনার থেকে যেটা শুনলাম যে বাদাম কী জাতীয় ফসল, কিভাবে তার ব্যবহার করা যাবে, কখন চাষি বন্ধুরা এটাকে চাষ করবেন বা চাষ করার জন্য কোন ধরনের মাটি ব্যবহার করবেন, মাটি প্রস্তুত কিভাবে করবেন, সার, জল বা কীটনাশকের ব্যবহার নিয়ে বললেন এবং কি কি রোগ হয় এবং তার প্রতিকার নিয়েও বললেন। এবার আসবে একটু হারভেস্টিংয়ের কথায়, মানে শস্য তোলার ব্যাপারে একটু কথা বলবো আপনার সঙ্গে। তো বাদাম কখন ও কীভাবে তোলা হয়? বাদাম মোটামুটি 120 থেকে 130 দিনের ফসল। আচ্ছা, বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা এই সময়কালটা হচ্ছে 120 থেকে 130 দিন। এখন গাছ যখন পরিণত দশায় চলে আসে তখন কি হয়, পাতাগুলো হলদে হয়ে যায় এবং পাতাগুলো ঝরে পড়ে, শুধুমাত্র গাছের দেহাংশটা থাকে। মাটিতে যে শুঁটিগুলো অবস্থান করছে সে দুই একটি শুঁটি হাতে তুলে যদি চাপ দেওয়া হয় তাহলে যদি সহজে ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে যে শুঁটি পরিপক্ক হয়ে গেছে, তখন তোলার উপযুক্ত সময়। এই তুলতে গিয়ে কৃষকরা বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করে। কোদালের সাহায্য নিতে পারে বা নাঙলের সাহায্য নিতে পারে। আজকাল কিন্তু এই গ্রাউন্ডনাট ডিগার বলে একটি যন্ত্র বেরিয়েছে, হাতে চালিত। বাদাম যে সারিতে রয়েছে সেখানে সেই যন্ত্রটি স্থাপন করে হাতে টানলেই বাদামের মূল উৎপাদিত হয়ে এসে মাটিতে রেখে দিতে হবে। এটি 2 থেকে 3 দিন জমিতে বাদামের যে গাছগুলো শুঁটি সহ এই অবস্থায় রেখে দিতে হবে, তাদের শুকিয়ে যাবে। শুকিয়ে তোলার পরে? হ্যাঁ, তোলার পর ওইভাবে জমিতে থাকবে। মানে সেটা কি ধান যেমন কেটে আলাদা করে রাখা হয় ওই জমিতেই রাখা হয়, সেরকমভাবে কিছু ব্যাপার না? ওই জমির ওপর ওইভাবেই পড়ে থাকবে, যেমন করে আমরা ডিগার দিয়ে টেনে তুলছি ওই অবস্থায় পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা। এবার 2 থেকে 3 দিন পরে সূর্যের তাপে যখন শুকিয়ে যাবে, দানাটা পুষ্ট হয়ে যাবে, তখন আমরা হাতের সাহায্যে কিংবা গ্রাউন্ডনাট প্লাকার বলে একটি যন্ত্র আছে তার সাহায্যে আমরা এই শুঁটিগুলোকে গাছ থেকে আলাদা করে নিতে পারি। আচ্ছা আচ্ছা। এইভাবে করে আমরা বাদাম জমি থেকে সংগ্রহ করতে পারি। তো যখন আপনি বললেন যে বাদাম পরিপক্ক হচ্ছে কিনা বা তোলার মতো সময় এসেছে কিনা, তো শুঁটি তুলে চাপ দিয়ে বুঝবেন, কিন্তু উপরে গাছ দেখে কি কিছু বোঝার উপায় আছে? হ্যাঁ, গাছ দেখে বোঝার উপায় তো আছেই। গাছের পাতাগুলো হলদে ঝরে পড়বে এবং যে দেহাবশেষটা মাটির উপর থাকবে বাদাম গাছের, তার প্রত্যেকটা ডাল হলদে হতে থাকবে এবং শুকিয়ে যেতে থাকবে। তখন বুঝে নিতে হবে যে এবার পরিপক্ক দশায় এসে গেছে, আমরা বাদাম এখন তুলে নিতেই পারি। আর এই জল দেওয়ার কথা বলছিলেন, তো বাদাম যখন তোলা হবে তার কতদিন আগে আমরা জল দেবো বা মাটিটা তখন কি শুকনো রাখতে হয় পুরোপুরি? না, বাদাম তোলার সময় কিন্তু অবস্থায় জল থাকতে হবে। মানে আমরা বলি 20 থেকে 22% আর্দ্রতা থাকে। আচ্ছা, সেই সময় থাকবে না, পুরো শুকনো থাকবে না, কারণ সেই সময় না থাকলে যখন বাদামটা মাটি থেকে উৎপাদন করা হবে তাহলে অনেক বাদাম কিন্তু মাটিতে থেকে যাবে। এর জন্য অবস্থায় রেখে কোদাল কিংবা এই ডিগার, গ্রাউন্ডনাট ডিগার যন্ত্র যে আমরা চালিত করছি, তার ফলে পুরো বাদামের মূলের মধ্যে যে বাদামগুলো রয়েছে সবগুলোই উপরে উঠে আসবে, নাহলে মাটির মধ্যে থেকে গেলে সেই বাদামগুলো আমরা পাবো না। আচ্ছা, মাটির মধ্যে যদি কোনো বাদাম থেকে থাকে, তো পেলাম না, চাষি বন্ধুদের ক্ষতি হলো, কিন্তু মাটির কোনো ক্ষতি হবে তার জন্য? না, মাটির কোনো ক্ষতি হবে না। ওই বাদামগুলো আবার কিছুদিন পরে অন্য ফসল যখন চাষ করা হবে সেই বাদামগুলো অঙ্কুরিত হয়ে আবার গাছ বেরিয়ে আসবে। তাহলে একটু ঝামেলা করতে পারে। হ্যাঁ, সেগুলো আগাছা হিসেবে তখন পরিগণিত হবে, অন্য চাষের সঙ্গে অবাঞ্ছিত গাছ হয়ে থাকবে। আচ্ছা, আপনি যে বললেন যে বাদামগুলো আমরা গাছের থেকে আলাদা করে তুলে নিলাম, তো গাছগুলো কি আমরা মাঠ থেকে বা ক্ষেত থেকে কি তুলে নেব নাকি ওখানে থেকে ওর মধ্যে মাটির মধ্যে মিশিয়ে দেবো আবার? না, গাছগুলো তুলে নিতে হয়। আচ্ছা, কারণ গাছগুলো যদি পরিপক্ক দশায় চলে এসেছে, এগুলো সহজে কিন্তু মাটিতে পচে না, কারণ এদের মধ্যে লিগনিন কন্টেন্ট অনেক বেশি হয়ে যায়, সহজে পচে না। তাই এগুলোকে নিয়ে এসে জ্বালানি হিসেবে কৃষকরা ব্যবহার করেন। বেশ, তাহলে বাদাম তোলা হলো, মানে ফসল তোলা হলো, কৃষক বন্ধুরা তুললেন, তো এই ফসল অর্থাৎ বাদাম কিভাবে সংরক্ষণ করবেন চাষি বন্ধু?
বাদামকে সংরক্ষণ করার সহজ উপায় হচ্ছে ভালো করে শুকিয়ে নিতে হবে, শুটি সহ বাদামকে রাখতে হবে, মানে সূর্যের আলোতে। সূর্যের আলোতে শুকিয়ে নিতে হবে এবং পরিষ্কার করতে হবে, যাতে কোনো রকম কাদা বা অবাঞ্ছিত কোনো গাছের সেটাকে অংশ জল না- দিয়েই করবে? জল দিয়েই করতে পারে, অসুবিধা নেই, কিন্তু শুকিয়ে গেলে এমনিতেই আঘাত করলে সমস্ত অবাঞ্ছিত জিনিসগুলো সরিয়ে যায়, আচ্ছা আচ্ছা, ঝেড়ে ফেলে দেওয়া ঝেড়ে যাবে। ফেলে যায়। হুম। এবার এই বাদামকে শুটির সঙ্গে সংরক্ষণ করে রাখতে হবে, শুটিবিহীন কোনো বাদাম রাখা যাবে না। আচ্ছা। এবং যখন বাদামটা ঝাড়াই করা হচ্ছে বা প্লাকার দিয়ে তোলা হচ্ছে, এই শুটিরে কোনো যেন আঘাত না লাগে। যদি আঘাত প্রাপ্ত হয় হুম। তাহলে এই আঘাতপ্রাপ্ত স্থান থেকে বিভিন্ন জীবাণু বা পোকা প্রবেশ করে ওই বীজটিকে নষ্ট করে দিতে পারে, যেটা আমাদের ভোজ্য উপাদান। হুম। এর জন্য খোসা থাকা অবস্থায় ভালোভাবে শুকিয়ে এটি পরিষ্কার বস্তার মধ্যে বাদামকে, যেখানে আর্দ্রতা আমরা বলি 50 থেকে 60% আর্দ্রতা, এরকম একটি ঘরের মধ্যে বাদামকে সংরক্ষণ করে রাখতে হবে। কতদিন পর্যন্ত রাখা যাবে? বাদামকে আমরা দেখেছি যে 6 থেকে 8 মাস এইভাবে রাখা যেতে পারে, বিশেষ করে পরবর্তী বীজের জন্য। আচ্ছা, বীজের জন্য যখন বলেন, আপনি বললেন যে বীজবাহিত রোগ হয়, তো বীজকে শোধন করতে হবে। তো এই যে বলছেন যে বীজের জন্য রাখবে কৃষক বন্ধু, তার জন্য উনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন? প্রথম হচ্ছে নিরোগ সুস্থ বীজ বেছে নিতে হবে। কি করে বুঝবেন? যে দানাগুলো পুষ্ট, চাপ দিলে সব দানাগুলোই পুষ্ট, কোনোভাবেই সহজে ভেঙে যাচ্ছে না। মানে উনি ভেঙে রাখবেন না, আস্তই রাখবেন তো? আস্ত খোসা সহ আচ্ছা। বাদামকে মজুত করতে গেলে খোসা সহ বাদাম রাখতে হবে, আচ্ছা, কোন রকম ছাড়িয়ে বাদাম রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, কারণ এটি আর্দ্রতা নেবে এবং সহজে রোগ পোকা জীবাণু আক্রমণ হবে। আচ্ছা। এর জন্য খোসা সহ সংরক্ষণ করে রাখতে হবে। হুম। বীজ হিসেবে রাখতে গেলে তাকে বিশেষ যত্ন নিতে হবে। যে বীজগুলোকে আমরা পরবর্তী চাষের জন্য ব্যবহার করব সেইগুলোকে বেছে নেওয়া, হুম। সেগুলোকে শোধন করতে হবে, কীটনাশক ঔষধের সঙ্গে রাখতে হবে মিশিয়ে, যাতে অন্যান্য কোনো রকম পোকা ওর মধ্যে আক্রমণ না করে। হুম। এবং ওই 50 থেকে 60% আর্দ্রতার মধ্যে এই বীজটিকে আলাদাভাবে রাখতে হবে, হুম। তবে সেই বীজটিকে আমরা পরবর্তী চাষের জন্য ব্যবহার করতে পারি। তো পরবর্তী চাষের আগে কি ওই বীজটাকে নিয়ে আর কিছু করতে হবে? রোদ্দুরে দেওয়া বা জলে ভেজানো বা আবার শোধন করা? না, শোধন করার প্রয়োজন হয় না, জলের ভেজানোর কোনো প্রয়োজন হয় না। যদি দেখা যায় যে যেখানে রাখা হয়েছিল সেখানে আর্দ্রতা বেশি, বীজের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব এসছে, তখন শুকিয়ে নেওয়া যেতে পারে, কারণ আর্দ্রতা বেশি হয়ে গেলে বীজের মধ্যে বিভিন্ন রোগ পোকার আক্রমণ ছড়িয়ে পড়তে পারে, কারণ উপরে খোলসটা যখন নরম হয়ে যাবে তখন বিভিন্ন পোকা বা রোগের সংক্রমণ হতে পারে। এই জন্য নির্দিষ্ট আর্দ্রতা, আমরা বলি ওই খোসাটিকে 10 থেকে 15% আর্দ্রতার মধ্যে শুকিয়ে রাখতে হবে, সহজে কোনো রকম পোকা বা রোগের আক্রমণ না ঘটে। যদি এই ধরনের কোনো অবস্থা তৈরি হয় আর্দ্রতার কারণে, তাহলে সেটিকে পুনরায় রোদে শুকিয়ে নিয়ে আবার সংরক্ষণ করে রাখতে হবে। তো এই যে আমরা আস্ত রাখলাম, খোসা সমেত রাখলাম আর কি বীজের জন্য, তো বীজ যখন বপন করা হবে, মাটিতে দেওয়া হবে, তখন কি ভেঙে দেবে নাকি আস্তে আস্তেই বপন করা হবে? না, বীজটিকে খোসাতে ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা। ছাড়িয়ে নিয়ে সেই বীজটিকে মূল জমিতে স্থাপন করতে হয়। তার জন্য আলাদা কোনো বীজতলা করার দরকার নেই? না না, এটি সরাসরি বীজ মূল জমিতে বপন করতে হয় এবং নির্দিষ্ট দূরত্বে বপন করতে হবে, যে আমরা 1 ফুট থেকে 1.5 ফুট হুম। সারি থেকে সারি দূরত্ব, গাছ থেকে গাছ 15 সেন্টিমিটার দূরে, হুম। এবং বীজটিকে 4 থেকে 5 সেন্টিমিটার গভীরে স্থাপন করতে হবে, একটু ভেতর দিকে? একটু ভেতরে স্থাপন করতে হবে। মানে বীজটা দেওয়ার পরে কি মাটি চাপা দিতে হবে? না, যখন আমরা প্ল্যান্টার রয়েছে, গ্রাউন্ডনাট প্ল্যান্টার রয়েছে, বীজটা একটি যন্ত্রের মধ্যে বীজটা নিয়ে ওই 4 থেকে 5 সেন্টিমিটার গভীরে স্থাপন হবে এবং উপরে স্বাভাবিকভাবে যখন এটি তুলে নেওয়া হয় যন্ত্রটি, স্বাভাবিকভাবে সেই স্থানটি মাটি দ্বারা পূর্ণ হয়ে যাবে। যখন দেবেন তখন নিশ্চয়ই জো মাটি থাকতে হবে? হ্যাঁ, জো থাকতেই হবে। আচ্ছা, তার কতদিন পরে জল দেবেন? আগে এটা বীজ বপন করার কিছুদিন আগে, 1 থেকে 2 দিন আগে জমিতে জল দিয়ে দেওয়া হয়, হুম। তারপর বীজটি বপন করা হয়। আচ্ছা, মানে বীজ বপন করার পর পরে জল দেওয়া লাগছে না? জল লাগছে না, তার আগেই মাটিকে জো অবস্থায় নিয়ে আসতে হয়, তারপরই বীজ বপন করতে হয়। বেশ। তো আমরা একেবারেই শুনলাম আপনার থেকে যে বীজ বপন থেকে ফসল কাটা বাদাম চাষের সবটাই আমরা শুনলাম। এবারে যদি একটু বলেন যে এই বাদাম চাষ মাটির স্বাস্থ্য রক্ষায় কীভাবে ভূমিকা পালন করে? বাদাম একটি ডাল জাতীয় ফসল, হুম। এর মধ্যে অর্বুদ তৈরি হয়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অবস্থান করে। এই ব্যাকটেরিয়াগুলো বায়বীয় নাইট্রোজেনকে
আবদ্ধ করে যেমন বাদাম গাছকে দিচ্ছে, তেমনি মাটির সঙ্গে সংমিশ্রণ ঘটাচ্ছে। এর ফলে মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে 1 হেক্টর জমিতে প্রায় 30 থেকে 40 কেজি নাইট্রোজেন আবদ্ধ করতে পারে এই বাদাম চাষের ফলে। আচ্ছা, এছাড়া শস্য একটি আবর্তন ঘটে, শস্য পর্যায় ঘটে। একই জমিতে একই ফসল বারবার চাষ না করে 2 বা ততোধিক বিভিন্ন ফসল যদি চাষ করা হয়, তাতে মাটির স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, এটি একটি সুবিধা আছে। তাছাড়া আমাদের এই মাটির মধ্যে যে অন্যান্য উপাদানগুলো, সেগুলো গ্রহণযোগ্যতাও বাড়ে। আচ্ছা, এইভাবে আমরা বাদাম চাষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি করেই চলছে। বেশ। তো চাষি বন্ধুকে কি আপনি এই বাদাম চাষ সম্বন্ধে কিছু টিপস দেবেন? আমরা যারা এই কৃষি কার্য নিয়ে রয়েছি, এটা লক্ষণীয় যে বাদাম চাষ খুব লাভজনক। আচ্ছা, বিশেষ করে 1 বিঘে জমিতে 33 শতক বিঘেতে দেখেছি 1 বিঘে জমিতে 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত লাভ করা যেতে পারে, ব্যয় ছাড়া। এতটাই লাভজনক, কারণ এর ফলন অনেক বেশি। এর ফলন আমরা দেখেছি 1 একর জমিতে প্রায় 3 থেকে 4 কুইন্টাল বাদাম হয়। আচ্ছা, এবং বাজারের দামও বাদামের খুব বেশি এবং চাহিদাও খুব বেশি। আচ্ছা, সেই জন্য আমরা কৃষকদেরকে বলবো যে আপনারা বাদাম চাষ করুন। এদের জলের ব্যবহার কম, রোগ পোকার ও উপদ্রব অন্যান্য ফসলের চেয়েও কম, এবং যে সময়ে চাষাবাস করা হচ্ছে সেই সময় জমিতে এই বাদামই কেন উপযুক্ত, তখন আর্দ্রতা বেশি এবং সূর্যের তাপও বেশি। এই বাদাম চাষই মাটিকে সদ্ব্যবহার করে আয় যেমন বাড়ানো যায়, তেমনি মাটির উর্বরতাও বৃদ্ধি করা যায়। তাই বাদাম চাষে আগ্রহ বাড়ানো উচিত এবং শস্য পর্যায় ঘটিয়ে কৃষি এবং মাটির স্বাস্থ্যকে ধরে রাখা যায়। বেশ। তাহলে বাদাম চাষ করলে মাটির স্বাস্থ্য ভালো থাকছে, ভালো হচ্ছে, পাশাপাশি কৃষক বন্ধুও লাভবান হচ্ছেন। অতএব বাদাম চাষ একটি লাভজনক চাষ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের বিষয় ছিল মাটির স্বাস্থ্য রক্ষার জন্য বাদাম চাষ। আর এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে
আশেপাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.